This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দমদার দশ নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো এক বিবাদী বাগের অস্ত্রের দোকানি দিয়ে আরো এক কর্মী গ্রেফতার। ধৃতের নাম শান্তনু সরকার। চম্পাহাটি থেকে পাকড়াও করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কিভাবে অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে, পুলিশ কি বলছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, এসটিএফ যে তদন্ত শুরু করেছিল সেই তদন্তে নেমে এখনো পর্যন্ত প্রথমে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শান্তনু সরকার নামে বিবেদীবাগের ওই যে লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখানকার আরও এক কর্মী শান্তনু সরকার, তার নাম জানতে পারে তদন্তকারীরা। এবং গতকাল রাতে চম্পাহাটির বাড়ি থেকেই শান্তনু সরকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এবং সেক্ষেত্রে যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, এই শান্তনু সরকার তিনি কিন্তু বিবাদীবাগের ওই দোকান থেকে বিভিন্ন সময় যে সমস্ত আগ্নেয়াস্ত্র বা দোনলা বন্দুক যেগুলো লাইসেন্সপ্রাপ্ত হোল্ডার যারা রয়েছেন বা লাইসেন্স যাদের রয়েছে তাদেরকে বিক্রি করার জন্য নিয়ে আসা হতো, সেগুলো অবৈধভাবে যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে চড়া দামে বিক্রি করে দিতেন। এমনকি হাজি রশিদ মোল্লা নামে প্রথম যে 4 জন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে হাজি রশিদ মোল্লা নামের যে ব্যক্তি ছিলেন, সেই হাজি রশিদ মোল্লার কাছ থেকে গতকাল যে ফারুক মল্লিক নামের যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল, সেই ফারুক মল্লিকের কাছ থেকে যে দোলনাওয়ালা বন্দুকটি উদ্ধার হয়েছিল, সেই দোলনাওয়ালা বন্দুকটি হাজি রশিদ মোল্লাকে বিক্রি করেছিল এই শান্তনু সরকার। এবং শান্তনু সরকারের কাছ থেকে কেনার পর হাজি রশিদ মোল্লা সেই দোলনাওয়ালা বন্দুকটি বিক্রি করে ফারুক মল্লিককে, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। তবে এখন তদন্তকারীরা যে বিষয়টা খতিয়ে দেখছেন বা এই শান্তনু সরকারকে জিজ্ঞাসাবাদ করার মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন যে কতদিন ধরে সে এই অবৈধ কারবার চালাচ্ছিল বা চড়া দামে টাকার বিনিময়ে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে বাইরের যারা অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে কত অস্ত্র বিক্রি করেছেন, এই হাজি রশিদ মোল্লা ছাড়া আর কার কাছে তারা বিক্রি করেছেন, বা হাজি রশিদ মোল্লার থেকে হাত বদল হয়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথায় পৌঁছেছে সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিয় নজর রাখো। অর্থাৎ এক্ষেত্রে কার্তুজ কাণ্ডে অন্তত গ্রেফতার বেড়ে 6। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। যে দেখবেন এদের সাথে লিঙ্ক রয়েছে বাংলাদেশ, হাসনাবাদ, হাড়োয়া। আজকে দেখুন আমি জানতে পারছি ওই বাংলাদেশ বর্ডারে মানে কত বড় একটা চক্রান্ত এবং কিভাবে আইনের এরা কোনো তোয়াক্কা করছে না। পুলিশ বলে যে একটা যন্ত্র কিছু আছে, প্রশাসন আছে, তাকে কোনো ভয় পাচ্ছে না। ডিজি বলছে নানা রকম কথা, দুষ্কৃতকারীরা আরো উৎসাহিত হয়ে যা ইচ্ছা তাই করছে। এমনকি লালবাজারের পাশে থেকে শুরু করেছে যে দোকানদাররা এত বড় সাহস কি করে পায়। পরের খবর, এই মুহূর্তের দমদার ব্রেকিং। দত্তপুকুরে কাটা মুন্ডকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। চুরির 400 গ্রাম যে সোনা, সেই সোনার বখরা নিয়ে সংঘাতের জেরেই খুন হযরত। ঠান্ডা মাথায় খুন করা হয় এই হযরতকে, তারপর ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে দেওয়া হয়। আর কি তথ্য পাচ্ছি আমরা, দীপঙ্কর আমাদের সাথে রয়েছে, সরাসরি কথা বলবো দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, আমরা আগেই জানতে পেরেছিলাম যে হযরত লস্কর সে একজন চোর এবং তার সঙ্গে যারা গ্রেপ্তার হচ্ছিল ওয়াইদুল গাজী, জলিল, এরা সকলেই চোর। এরা একসঙ্গে প্রায় 400 গ্রাম সোনা চুরি করেছিল এবং সোনার গহনা এই সমস্ত চুরি করবার পর সেই চুরির যে ভাগ, সেই ভাগের ক্ষেত্রে হযরত বাকিদেরকে ঠকিয়েছে এমনটা পুলিশ জানতে পেরেছে। সেই কারণে তাদের রাখছিল হযরতের ওপরে। এবং অন্যদিকে আরও একটি ঘটনায় এই যে তারা চুরি করতো এবং চুরি করে তারা বাংলাদেশ চলে যেত, এবং এই বাংলাদেশ চলে যাওয়ার ক্ষেত্রে একটি ছেলে যে তাকে সহযোগিতা করতো, যে বিএসএফকে ম্যানেজ করতো বলে তার পোশাকি নাম বিএসএফ, এর আসল নাম কি এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। একে বিএসএফ বলে সবাই ডাকে। এই ভয়ঙ্কর তথ্য বললে তুমি, ভয়ঙ্কর তথ্য যে এভাবে তারা চুরি করতো আর চুরির জিনিস নিয়ে তারা বাংলাদেশে চলে যেত এবং বিএসএফ কেও হাত করতো। ভয়ঙ্কর তথ্য। এবং সেই যে বিএসএফ যার পোশাকি নাম, তার আসল নাম পুলিশ জানার চেষ্টা করছে। সে ইতিমধ্যে গ্রেপ্তার আছে, কোনো জেলখানাতে আছে এমনটা পুলিশ জানতে পেরেছে। সে এখানকার চুরি করে দেওয়ার পর এরা মূলত বাংলাদেশ থেকে চুরি করবার সমস্ত প্ল্যান চক্কর খসা হতো, এখানে বিভিন্ন জায়গায় চুরি করতো। এর আগে অতীতে আমরা দেখেছিলাম এই বারাসাত পুলিশ সুপার তিনি ধরেছিলেন একটি গ্রুপকে যারা বাংলাদেশ থেকে এসে চুরি করে বাংলাদেশে চলে যেত, এখানে বাড়ি ভাড়া নিয়ে চুরি করতো। এরা এক্ষেত্রে চন্দননগর, হুগলি, হাওড়া, বরানগর এই সমস্ত জায়গাতে কিন্তু চুরি করতো এবং
সেই চুরি করে তারা চলে যেত বাংলাদেশে। এই যাওয়া আসার ক্ষেত্রে যে লোকটি সহযোগিতা করতো, যে বিএসএফকে ম্যানেজ করতো, সেই কারণে তার নাম বিএসএফ। এই বিএসএফকে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে এখানে ধরিয়ে দিয়েছিল হযরত, অর্থাৎ পুলিশের কাজে সহযোগিতা করেছিল। তাহলে একদিকে পুলিশের কাছে সহযোগিতা করে ওই ব্যবসায়ী নামের বিএসএফকে গ্রেপ্তার করিয়ে দেওয়া, এবং অন্যদিকে ওই যে 400 গ্রাম সোনা তারা চুরি করেছিল তার ঠিকঠাক প্রাপ্য সবাইকে না দেওয়া, এই কারণেই কিন্তু রাগ ছিল। আর সেই রাগের কারণেই হযরতকে খুন করা হয়েছে, এমনটা জলিলের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। এবং এই যে সময়ের ঘটনা, ওই ঘটনার দিনকে জলিল তার বাড়িতে ডেকে নিয়ে আসে হযরত লস্করকে, এবং সেখানে তারা গল্প করে বেশ কিছু সময়। তারপর মাঠে নিয়ে গিয়ে মাথায় পেছন দিক থেকে আঘাত করে বলে পুলিশের কাছে প্রথমে জানিয়েছে, এবং তারপর সে যখন অজ্ঞান হয়ে যায় তখন তার দেহ থেকে। দীপঙ্কর নজর রাখো, আবারও তোমার সাথে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবর, ভারত বাংলাদেশ সীমান্তে লাগাতার উত্তেজনা। বাংলাদেশি দুষ্কৃতীদের উস্কানি এপারে অনুপ্রবেশের চেষ্টা বাধা পেয়ে বিএসএফ এর ওপর হামলা। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। এই বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, পূর্ব নির্ধারিত এই বৈঠক, এবং সেই বৈঠকে আজকে কিন্তু দুই দেশের ডিজিরা মিলিত হচ্ছেন, যারা সীমান্তরক্ষী বাহিনীর। এবং সবচাইতে বড় কথা, যে পরিস্থিতিতে বৈঠকটা হচ্ছে তখন কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের তরফ থেকে বিএসএফের উপর 800 বারের বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে আজকের এই বৈঠকে সীমান্তে বাংলাদেশের তরফে বিএসএফের উপর হামলা, পাশাপাশি কাঁটাতার, এই দুটো বিষয় কিন্তু সবচেয়ে বড় হয়ে উঠবে কিন্তু ভারতের পক্ষ থেকে, বিএসএফের তরফ থেকে। অপরদিকে বাংলাদেশও সীমান্তে বিএসএফের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলবে, এবং ইতিমধ্যেই তারা সেই প্রশ্ন তুলেছেন। এবং সম্প্রতিকালে বাংলাদেশের এই যে বর্ডার গার্ড বাংলাদেশের যিনি মহানির্দেশক রয়েছেন, তাকে এক প্রকার কড়া নির্দেশিকা দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। সব মিলিয়ে আজকের বৈঠক অন্যান্য বৈঠকের যেভাবে হয়, অন্যান্যবার যেভাবে এই দুই দেশের ডিজি পর্যায়ের বৈঠক হয়, তার সঙ্গে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। এই কারণেই, কারণ যে পরিবেশ এর আগেগুলো ছিল, এবার কিন্তু সেই পরিবেশটা নেই। ফলে আজকের বৈঠক থেকে একটা কী অবস্থা বেরিয়ে আসে, সকলে যেমন নজর থাকবে, পাশাপাশি সীমান্তে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানো, কাঁটাতারের বেড়া দেওয়া, এই যাবতীয় বিষয় কিন্তু ফোকাস করবে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে বিএসএফ। ফলে সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। তবে অন্যান্যবার, যেটা আগেও বললাম, অন্যান্যবার যে পরিবেশের মধ্য দিয়ে বৈঠক হয়, এবার কিন্তু সেইভাবে বৈঠকটি হচ্ছে না। তবে দুদেশের মধ্যেই কিন্তু একটা টাগ অফ ওয়ার যে চলছে, এটা কিন্তু আজকের এই বৈঠকে দেখা যাবে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ।